সবাইকে এই ভিডিওতে আবার একবার স্বাগত জানাই। আজকে আলোচনা করছি দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের সংস্কৃত বিষয়ের একটি গদ্যাংশ হাসবিদ্য কথা। তো এই হাসবিদ্য কথা যে গদ্যাংশটি তোমাদের রয়েছে এটা বিদ্যাপতির লেখা এবং পুরুষ পরীক্ষা গ্রন্থের অন্তর্ভুক্ত। আজকের আলোচনায় থাকছে এই হাসবিদ্য কথা গল্পের উৎস, লেখক পরিচয় এবং এই গল্পটির মূল বিষয়, এছাড়াও আনুষঙ্গিক কিছু বিষয় রয়েছে যেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আশা করছি তোমরা উপকৃত হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের এই আলোচনার পরে আমি টেক্সট আলোচনা করব। আজকে টেক্সট আলোচনা করছি না, কিন্তু আজকের যে আলোচনাটা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো দেখো, তোমাদের 4th সেমিস্টারে এই যে সিলেবাসটা আছে তোমাদের হাসবিদ্য কথা, এই হাসবিদ্য কথা গল্পটি খুবই সহজ এবং এটা থেকে তোমাদের লং প্রশ্ন পড়বে, আবার শর্ট প্রশ্ন পড়বে। শর্ট প্রশ্ন বলতে 2 নম্বরের প্রশ্ন পড়বে, যেমন সংস্কৃত ভাষায় লিখতে হবে, তোমরা সকলেই জানো সংস্কৃত ভাষায় লিখতে হবে, সেখানে 6 নম্বরের মধ্যে এখান থেকে থাকবে। আবার বাংলা ভাষায় লিখতে হবে 2 নম্বরের, সেটা এখান থেকেও থাকবে। আবার লং প্রশ্ন থাকবে তোমাদের 2টো, এখান থেকেও কিন্তু লং প্রশ্ন থাকবে। তো আসা যাক মূল বিষয়ে। হাসবিদ্য কথা এই যে গল্পটি, এটা হচ্ছে একটা গল্প সাহিত্যের অংশ, পুরুষ পরীক্ষা গল্প সাহিত্য। এই গল্প সাহিত্য তোমরা আগেও পড়েছিলে। সংস্কৃত সাহিত্যের ইতিহাসে গল্প সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটা বিষ্ণু শর্মার হাত ধরে এসেছিল পঞ্চতন্ত্র, এছাড়া নারায়ণ শর্মার হিতোপদেশ, এছাড়াও বৃহৎ কথা, গুণাঢ্যের বৃহৎ কথা, তারপরে একদম পরের দিকে আসে বিদ্যাপতির কথা। এর আগের যে গল্পগুলো আমরা পেয়েছি, যেমন পঞ্চতন্ত্র, হিতোপদেশ, ওগুলো কিন্তু পশু পক্ষীদের নিয়ে মানুষের জীবন সম্পর্কে বলা হয়েছিল। এখানে কিন্তু কোনো পশু পক্ষী চরিত্রের মাধ্যমে নয়, এখানে মানব চরিত্র দিয়েই বিচার করা হয়েছে। আর হাস্যরসের মাধ্যমে একজন খারাপ ব্যক্তিও যে তার ভালো কোনো গুণ থাকতে পারে, সেই দিকটা কিন্তু এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো এটা কিন্তু বিদ্যাপতির দ্বারাই কিন্তু সম্ভব হয়েছে। তো এই বিদ্যাপতি সম্পর্কে একটু সংক্ষেপে বলে রাখি। বিদ্যাপতি 14দশ শতকের শেষ ভাগে মিথিলার মধুবনী পরগনার বিস্ফি গ্রামে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। পিতার নাম হচ্ছে গণপতি ঠাকুর। তিনি বিভিন্ন শাস্ত্রে পণ্ডিত ছিলেন। পদাবলী সাহিত্য, দান বাক্যাবলী, গঙ্গা বাক্যাবলী, পুরুষ পরীক্ষা, যেটা আমাদের বিষয়, পুরুষ পরীক্ষা থেকে এই গল্পটি নেওয়া হয়েছে, এর যে মূল উৎস, এগুলো কিন্তু বিদ্যাপতির কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ বা লেখা। এবারে উৎস তো আমি বলেই ফেললাম যে উৎস হচ্ছে পুরুষ পরীক্ষা থেকে নেওয়া হয়েছে। এই গল্পগ্রন্থে 52টি কাহিনী রয়েছে। তার 52টি কাহিনীর যে পুরুষ পরীক্ষা গ্রন্থে যে 52টি কাহিনী রয়েছে, তার 39তম কাহিনী হচ্ছে আমাদের এই হাসবিদ্য কথা। আশা করছি তোমরা এর উৎসটা বুঝতে পেরেছ। এরপরে আমরা একদম গল্পে চলে যাব, এই গল্পের মূল বিষয় কী, এবং অবশেষে আমরা অবশ্যই নামকরণটা একটু তাৎপর্য আলোচনা করব। তো গল্প হচ্ছে খুবই সহজ সরল। আমরা যদি দেখি 7ম 8ম শ্রেণীর সংস্কৃত বইতেও কিন্তু এই গল্পটি রয়েছে। আর এই যে তোমাদের হাসবিদ্য কথা, এটা কিন্তু পুরনো ওল্ড সিলেবাসেও কিন্তু ছিল। যাই হোক, তোমাদের আবারও একবার সংযোজন করা হয়েছে। তো খুবই মজাদার একটি গল্প, তোমাদের সকলের ভালো লাগবে। তো দেখো, গল্পের মধ্যে যাচ্ছি। সুপ্রতাপ নামে এক রাজা ছিলেন কাঞ্চীনগরে। তিনি তার রাজধানীতে কোনো এক ধনী ব্যক্তির বাড়িতে 4 জন চোর চুরি করতে যাওয়ার সময় ধরা পড়ে। তো ধরা পড়ার পরে তাদেরকে রাজার সন্নিধানে নিয়ে আসা হয়, প্রহরীরা রাজার কাছে নিয়ে আসে।
আর রাজার কাছে নিয়ে আসার পরে যেহেতু তারা চুরি করতে গিয়ে ধরা পড়ে, তাই তাদের রাজা প্রাণদণ্ড আদেশ দেন, অর্থাৎ তাদের শুলে চড়িয়ে হত্যা করা হবে। আগেকার দিনের একটা শাস্তি ছিল যে চুরি করলে তাদেরকে শুলে আরোপ করা হয়, শুলে আরোপ করে জনসমক্ষে মারা হয়। তো এখানেও সেই রকম শাস্তি বিধান করা হয়েছে। তো ঘাতক পুরুষেরা 4 জন চোরকে বধ্যভূমিতে নিয়ে যায় যেখানে মারা হবে। 3 জন চোরকে শুলে চড়িয়ে হত্যা করা হয়। এরপরে আসে চতুর্থ চোরের পালা। চতুর্থ চোরের পালা যখন আসে তখন সেই চতুর্থ চোর ঘাতক পুরুষকে বলে যে আমাকে মেরো না, আমার একটা কথা শোনো, আমাকে মেরো না, না আমার মধ্যে একটা বিদ্যা রয়েছে বা আমি একটা বিদ্যা জানি, সেই বিদ্যাটা আমি মারা গেলে আমার সঙ্গে চলে যাবে। এই বিদ্যাটা আমি রাজা মহাশয়কে জানাতে চাই, যার দ্বারা এই মর্তলোকে এই বিদ্যা বেঁচে থাকবে, তারপরে তোমরা আমাকে এসে মেরে দিবে। যখন এরকম একটা আর্জি জানায় তখন ঘাতক পুরুষেরা রাজার কাছে তাকে পেশ করে বা নিয়ে যায়। রাজা যখন জানতে পারেন যে তার কাছে একটা বিদ্যা আছে, তখন রাজা জানতে চায় তোমার কি বিদ্যা জানা আছে। তখন সেই চোরটি বলে যে প্রভু বা মহারাজ, আমি একটা বিশেষ বিদ্যা জানি, সেটা হচ্ছে কি না সোনা চাষের পদ্ধতি, স্বর্ণ চাষ, সোনা আবার চাষ করা হয় ধান গমের মতো। তো রাজা তো প্রথমে বিশ্বাস করেননি, তা বাদেও তিনি জিজ্ঞাসা করলেন এই সোনার যে চাষের কথা বলছো এটা কি সত্যি, যদি মিথ্যা হয়? তখন চোর বলল যদি মিথ্যা হয় তাহলে তো আমার মৃত্যুদণ্ড আছে, আপনি মৃত্যুদণ্ড দিবেন। তখন রাজা জানতে চাইলেন যে তাহলে এই সোনা কিভাবে চাষ করা হবে বা সোনা চাষের প্রক্রিয়াটা কী আছে। তখন চোর জানায় যে সর্ষে দানার ন্যায়, মানে ছোট ছোট সর্ষে দানার মতো সোনারকে গলিয়ে পুড়িয়ে দানা তৈরি করতে হবে, আর উপযুক্ত ক্ষেত্র মানে মাটি তৈরি করতে হবে, সেখানে যেরকম বীজ বপন করা হয় কোনো শস্য চাষে সেরকমভাবে সোনার বীজ বপন করতে হবে। বপন করলে 1 মাসের মধ্যে গাছ বা অঙ্কুর বের হবে। এরকম যখন বলে তখন রাজা বললেন ঠিক আছে, তুমি তাহলে সব পরিপাটি জোগাড় করো। সেই মতো চোর কী করে না ওই স্বর্ণবীজ তৈরি করে মাটি প্রস্তুত করে আবারও রাজার কাছে তাকে পেশ করা হয়। রাজাকে বলেন যে সব কিছুই তৈরি, এবারে আপনি বপন করুন, একজন বক্তা দিন বা আপনি নিজেই বপন করুন। যখন এই কথা বলা হয় তখন রাজা বলেন যে তুমি নিজে কেন বপন করছো না, তুমি তো বপন করতে পারো, আমার বপন করার কি প্রয়োজন। তখন চোর বলে যে না, একটা শর্ত রয়েছে। কি শর্ত? না, যে কোনো দিন কোনো কিছু চুরি করেনি কেবল সেই কিন্তু বপন করার অধিকারী। বপন করার অধিকারী হওয়া প্রয়োজন। যে কখনো কোনো দিন চুরি করেনি সেই বপন করবে, আর সেই রকম ব্যক্তি যদি বপন করে তাহলে কিন্তু সোনা গাছ বা সোনা অঙ্কুর বেরোবে আর সোনা ফলবে। তখন রাজা পড়ে গেলেন চিন্তায়। আর চোর কিন্তু প্রশ্ন করলো, চতুর্থ চোর রাজাকে, যে আপনি কেন বপন করছেন, আপনি বপন করুন না। তখন রাজা সবার সামনেই স্বীকার করলেন যে চারণদিগকে দেওয়ার জন্য আমি মাঝে মধ্যে ছোটোবেলায় বাবার কাছ থেকে অর্থ চুরি করেছিলাম, তো সেই অর্থে আমি চোর, তাহলে আমি বপন করতে পারি না। তখন চোর বলল যে ঠিক আছে, আপনি তাহলে আপনার মন্ত্রী পরিষদকে বলুন, মন্ত্রী পরিষদরা তাহলে বপন করুক। রাজা তখন বললেন ঠিক আছে, মন্ত্রীদের মধ্যে কেউ বপন করো। তো মন্ত্রীরাও এই কথা শুনে বিপদে পড়ে গেলেন। মন্ত্রীদের মধ্যে সবাইকে বলা হলে তারা বলল আমরা আপনার কাছে থাকি, আমরা রাজার কাছে থেকে কি করে আমরা চুরি না করে থাকতে পারি, আমরা কখনো কোনো না কোনো কারণে আমরা চুরি করেছি, আর তাই আমরাও চোর, আমরাও বপন করতে পারবো না। তখন চোর বললেন ঠিক আছে, আপনার রাজ্যের যে বিচারক, যে বিচার করে সেই বিচারককে আপনি বপন করতে বলুন।
যখন রাজা বিচারককে বপন করতে বললেন, তখন সেই বিচার যারা করে তারা বলল যে, মানে বিচারপতি যে ছিল আর কি, যে বিচার করে, সে বলল যে আমি ছোটোবেলায় মায়ের কাছ থেকে মিষ্টি চুরি করেছিলাম, তো আমিও বপন করতে পারবো না। তখন কিন্তু সবাই যখন চোর সাব্যস্ত হলো, তখন চতুর্থ চোর বুদ্ধি বলে বলল যে তাহলে এই সভাসদে সবাই চোর, তাহলে সবাই যখন চোর, তাহলে আমাকে একাকে কেন এই শুলে আরোপ করে হত্যা করা হবে? চতুর্থ চোরের এই কথায় কিন্তু রাজসভায় হাসির একটা রোল পড়ে যায়। সবাই হেসে ওঠে এবং রাজাও হেসে ওঠেন। আর রাজা বলেন, সত্যি তো, ঠিক তাই, কেউ না কেউ কখনো কোনো না কোনো কারণে চুরি করেছে। রাজা সব বুঝতে পারলেন এবং চতুর্থ চোরের বুদ্ধিমত্তার অনেক প্রশংসা করলেন এবং তিনি বললেন যে এই ব্যক্তি চোর হলেও এ কিন্তু বুদ্ধিমান, তাই একে কোনো শুলে আরোপ করা হবে না। এর বুদ্ধিমত্তার জন্য চিরকালের জন্য আমাদের সন্নিধানে, মানে রাজার সন্নিধানে রাজধানীতে চোর থাকবে এবং সসম্মানে থাকবে। তো আমরা এই গল্পটা এখানেই শেষ হচ্ছে। এই গল্পের মধ্যে দুটি শ্লোক রয়েছে, যখন আমরা টেক্সট পড়ব তখন আমরা জানতে পারবো দুটি তোমাদের শ্লোক রয়েছে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি হাস্যরসের মাধ্যমে তো একজন চোরকেও সাধু ব্যক্তিতে প্রতিপন্ন করা হলো, আর হাস্যরসও এর মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে। চতুর্থ চোর এখানে বিদূষকেরও কাজ করেছে। যদি আমরা এই গল্পের নামকরণের দিকে যাই, যেহেতু তোমাদের লং প্রশ্ন হবে, তাই যদি নামকরণ পড়ে, তাহলে এখানে তোমরা স্টার্টিং করবে, গল্পটা শুরু যেভাবে হয়েছে সেভাবে স্টার্টিং করবে এবং এন্ড বা শেষ যখন করবে তখন তোমরা অবশ্যই এটা করবে, যেহেতু হাসবিদ্য কথা, তো হাসবিদ্য কথা এই মানে শব্দটাকে তোমরা ভেঙে দিবে, সমাস বিশ্লেষণ করবে যে হাসাতে পারে, হাসবিদ্য কথা, এবং প্রত্যেকটি অংশে আমরা হাসির দ্যোতক পাই, তাই সেই অর্থে হাসবিদ্য কথা নামকরণ সার্থক। তো এই নামকরণের সার্থকতা তোমরা কিন্তু নিজস্ব, মানে তোমাদের বইতে যেভাবে আছে সেভাবে উপস্থাপন করবে। তো এই হচ্ছে গল্পর মূল বিষয়, আমি বলে দিলাম গল্পের মূল বিষয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে টেক্সট আলোচনা করা হবে, টেক্সট আলোচনা যখন করব তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো আজকের আলোচনা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ এই পর্যন্তই।